আচ্ছা, ডিসিপ্লিন আপনাকে কে বেশি শিখিয়েছে, শিবির নাকি বিএনসিসি? ছোট ভাইয়ের সেই গল্পটা একটু সংক্ষেপে বলবেন, কি নাম যেন তার? হাসনাতুল ইসলাম ফাইয়াজ। এক্স্যাক্টলি। এই গত প্রায় এক বছরে সাধারণ শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কি কি কর্মসূচি ছিল? ছাত্র শিবির মনে হয় একটা ভীতিকর জিনিস। এই ছাত্র শিবির আসলে হয়তো কাউকে তার মতের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্যগত করা হবে, ছাত্র শিবির আসলে হয়তো ইসলামকে জোরপূর্বক তার উপর চাপিয়ে দেওয়া হবে। এগুলো আসলে আমার কাছে মনে হয় একটা ফলস ন্যারেটিভ। আপনারা ক্যাম্পাসকে মাদক মুক্ত করবার ক্ষেত্রে আপনাদের কি কর্মসূচি? ছাত্র শিবির আসলে খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। আপনাদের যে প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোট, আপনাদের প্যানেলের জয়ের সম্ভাবনা কতটুকু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভেটক্সের আজকের আয়োজনে। আজ আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছি জাকসুর কেন্দ্রীয় সংসদে যিনি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেলে জিএস পদপ্রার্থী জনাব মাজহারুল ইসলাম ফাহিম। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব মাজহারুল ইসলামকে স্বাগত জানাচ্ছি। মাজহার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাজহার, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে নির্বাচন করছেন এবং সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে আপনি জিএস পদপ্রার্থী। নিশ্চয়ই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং সেখানের শিক্ষার্থীদের নিয়ে আপনাদের আগামী দিনে ব্যাপক ভাবনা রয়েছে। আমরা সেই গল্পগুলো শুনবো, তবে তার আগে জানতে চাই আপনার বাল্যজীবন, আপনার শিক্ষা জীবন, আপনার বেড়ে ওঠা কোথায় জন্ম হলো, কিভাবে পড়াশোনার হাতে খড়ি এবং কিভাবে আপনার ছাত্র রাজনীতির হাতে খড়ি? জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম ফাহিম, ডাকনাম ফাহিম। ফাহিম নামে যদিও পরিবারে বেশি পরিচিত, বাইরে একটু কম পরিচিত। আমার জন্ম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। আমার দাদা বাড়িতে জন্ম, কিন্তু বেড়ে ওঠার বেশিরভাগ সময় কেটেছে আসলে নোয়াখালীতে। আচ্ছা। সেই সুবাদে আসলে নোয়াখালীর আব্বুর চাকরির সুবাদে নোয়াখালীর পাশাপাশি কুমিল্লা, ফেনীতেও থাকা হয়েছে। সেই সময় বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আসলে আমার বেড়ে ওঠা। কি চাকরি করতেন? আমার আব্বু বেসরকারি একজন ব্যাংক কর্মকর্তা। আচ্ছা। সেই সুবাদে বিভিন্ন জেলায় থাকা হয়েছে, তবে নোয়াখালীতেই বর্তমানে আমাদের পার্মানেন্ট ঠিকানা হিসেবে রয়েছে এবং কিন্তু পরিবার আসলে ঢাকায় অবস্থান করছে আর কি। আমার স্কুল লাইফ, মেইনলি হাই স্কুল লাইফ ছিল নোয়াখালী জেলা স্কুলে। নোয়াখালী জেলা স্কুলের পর আমার ইন্টারমিডিয়েট লাইফ ঢাকায় চলে আসা হয়। সরকারি বিজ্ঞান কলেজে ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগ থেকে শেষ করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি বর্তমানে। আচ্ছা, কোন ইয়ারে আছেন? বর্তমানে মাস্টার্স আমার চলমান রয়েছে, থিসিস চলমান আর কি, মাস্টার্সের মেইনলি। ওকে। বিশ্ববিদ্যালয়ে কি আপনি ফাহিম নামে পরিচিত? না, আমার মাজহার নামেই বেশি পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিক্ষার্থীরা যেই ব্যালটে ভোট দেবে, সেই ব্যালটে এখনো নাম্বার আপনারা পাননি, তবে সেখানে কি নাম থাকবে? মাজহারুল ইসলাম ফাহিম, মোহাম্মদ মাজহারুল ইসলাম। মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে। আপনি ছাত্র রাজনীতির সাথে কিভাবে জড়িত হয়ে পড়লেন? ছাত্র রাজনীতি ব্যাপারটাকে আসলে, টার্মটাকে আমি এভাবে দেখি না। ছাত্র রাজনীতি শব্দটা আসলে বাংলাদেশের কনটেক্সটে যেমন, আমার কাছে মনে হয় ছোটোবেলা থেকে ছাত্র সংগঠন কিংবা ছোটোবেলা থেকে বেড়ে ওঠার বুঝজ্ঞান হওয়ার ঠিক পর, ক্লাস 5-এর পর থেকে আসলে যখন একটা বালক বোঝা শুরু করে, একটা বালক তার বন্ধু বান্ধবের সাথে অনেক বেশি কমিউনিকেট করা শুরু করে, স্কুলে একটা উল্লেখযোগ্য সময় পার করা শুরু করে, তার জীবনের একটা স্টেজে যাওয়া শুরু করে, ঠিক তখনই আসলে আমার সঙ্গে পরিচয় হতো আমার কিছু বন্ধুর এবং কিছু দিনী ভাইয়ের, যারা আসলে আমাকে সে সময় চেষ্টা করতেন যে একটা ভালো সাহচর্য দেওয়ার জন্য, যেন ওই সময়ের যে নেগেটিভ ট্রেটসগুলো রয়েছে সেই নেগেটিভ ট্রেটসগুলো যেন আমাকে বেশি আকর্ষিত করতে না পারে, পজিটিভ ট্রেটসগুলো, পজিটিভ নোশনগুলো যেন আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, সে জায়গায় ওনারা এফোর্ট দিয়েছেন। দিনী ভাইরা কি ছাত্র শিবিরের? জি, ছাত্র শিবিরের ভাইরা ছিলেন আর কি সে সময়। তো সে সময় ওই ভাইদের সাহচর্যে থেকে আসলে ছোটোবেলা অনেক দুষ্টুমি থাকে মানুষের, যে তখন ভাইয়েরা আমাদের স্কুলে ছোট কিশোর কণ্ঠ পড়তে নিয়ে আসতেন, কিশোর কণ্ঠ দিয়ে দেন, ভাইরা সুন্দর করে কথাবার্তা বলতেন, লেজার আওয়ারে খুব খোঁজখবর নিতেন, পড়াশোনার খোঁজখবর নিতেন, বিভিন্ন সময় পড়াশোনায় হেল্পফুল হয় এভাবে হেল্প করতেন। সে জায়গা থেকে আসলে ভাইদের প্রতি ভালো লাগার জায়গাটা ছিল, যে আসলে একজন বড় ভাইয়ের সাহচর্য কিংবা বড় ভাইয়ের স্নেহ আসলে ছোটরা খুবই পছন্দ করে। সে জায়গা থেকে ভাইরা আসলে সে জায়গাটা পূরণ করেছেন, যেহেতু আমার কোনো বড় ভাই বা বড় বোন নেই, আমি সবার বড়। আচ্ছা। তো সে জায়গা থেকে ভাইদের যে ইয়াগুলো ছিল, তবে কিছু দুষ্টুমিও ছিল ভাইদের থেকে ওই সময় বন্ধু বান্ধবের সাথে একসাথে ইয়া করার, কিন্তু তাও সব মিলিয়ে মনে হয় সে সময় সার্বিকভাবে একটা ভালো সঙ্গ পাওয়া কিংবা ভাইদের আসলে খুব ভালো নার্সিং পাওয়া এবং একই সাথে
পরিবারেরও একটা ভালো সাপোর্ট পাওয়ার কারণে আসলে ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের মধ্যে আসলে নিজেকে স্থির রাখতে পারে, এটা আসলে অনেক বড় নেয়ামত, এবং আল্লাহর সাহায্য অবশ্যই ছিল বলে এই নেয়ামত আমি পেয়েছি বলে মনে করি। আচ্ছা আচ্ছা, তার মানে হাই স্কুলে থাকতেই আপনি ছাত্র শিবিরের সাথে জড়িয়ে পড়েছেন? জি, জড়িয়ে পড়েছি বলতে যুক্ত ছিলাম। যুক্ত জি, ছিলেন, ছাত্র শিবিরের ওকে। সঙ্গে। আচ্ছা আচ্ছা, আপনি এই মুহূর্তে ছাত্র শিবিরের কোন দায়িত্বে আছেন? যে এই মুহূর্তে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি মাস্টার্সে আছেন? জি। ওকে, তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যে দায়িত্ব পালন করছেন শিবিরের, সেখানে কি শিবিরের কার্যক্রম আসলে কেমন, একটু কি জানাবেন? জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর ছাত্র শিবিরকে তার প্রকাশ্য কার্যক্রম করতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী কায়দায় আসলে ছাত্র শিবিরকে তার যেই প্রচলিত রাজনীতি চর্চা কিংবা ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সুযোগ, সেই পথটাকে আসলে রুদ্ধ করে রাখা হয়েছিল। এই অন্যায় কায়দায় দীর্ঘ সময় ছাত্র শিবিরকে যেহেতু এই জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, মূলত আসলে ছাত্র শিবির যখন ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কাছাকাছি যায়, তখন আসলে যেই নেতিবাচকতা, যাদের আসলে রাজনৈতিক পুঁজি, সেই নেতিবাচকতা যখন তাদের বাধাগ্রস্ত হয়, সে জায়গায় আসলে ছাত্র শিবিরকে তারা থ্রেট মনে করে। আচ্ছা, সেই জায়গা থেকে আসলে ছাত্র শিবিরকে অনেক বিশাল একটা সময় ছাত্র শিবিরকে অন্যায়ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম করতে দেওয়া হয়নি এবং শিক্ষার্থীদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, সে জায়গা থেকে গত ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে একটা নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়। যে দীর্ঘ ফ্যাসিবাদী ফ্যাসিবাদী আমলের যত লাঞ্ছনা ছিল, সেই লাঞ্ছনা থেকে নতুনভাবে একটি শুরু করার জিনিস যখন বাংলাদেশের মানুষ স্বপ্নটা দেখে, তখনই আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার প্রকাশ্য কার্যক্রম শুরু করতে পারে ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে। এর পরবর্তী সময় থেকেই ছাত্র শিবির তার যেই আসলে ছাত্র শিবিরকে আসলে শিক্ষার্থীরা ছাত্র শিবির তা আসলে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করার জন্য সর্বোচ্চ এফোর্ট দেয়। আমাদের যে 5 দফা কর্মসূচি রয়েছে, 5 দফা কর্মসূচির আন্ডারে যত শিক্ষার্থী বান্ধব কাজ রয়েছে এবং ক্যাম্পাস বান্ধব কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা আমাদের স্বাভাবিক গতিতে করতে থাকি এবং একই সাথে শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করতে থাকে, আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে এবং আমরা সেই জায়গাটা, আস্থাটা শিক্ষার্থীদের অর্জন করতে পেরেছি যে আমরা আসলে এতটা সময়ে আসলে তাদের জন্য যে ডেভেলপমেন্ট প্রসেস তাদেরকে সার্ভ করতে পারি আমরা, সেটা আসলে তারা আসলে যে বঞ্চিত ছিল এবং আমরা যে সেই জায়গাটা আরও বেশি সামনের দিনে সম্ভাবনা দ্বার উন্মোচিত করতে পারি, সেই জায়গাটা মনে হয় আস্থা অর্জন করতে পেরেছি। আচ্ছা, আপনি তো বলছিলেন আপনি ফ্যামিলির বড় সন্তান, আপনার কোনো বড় ভাই কিংবা বোন নাই, তার মানে বড় হতে হলে তো নিশ্চয়ই ফ্যামিলিতে ছোট কেউ অবশ্যই আছে। আর ফ্যামিলিতে ছোট কে কে আছে? আমরা 5 ভাই বোন, আমি সবার বড়। আমার ঠিক পরে রয়েছেন আমার ছোট বোন। আমার ছোট বোন রাজধানীর একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছে। আচ্ছা, এরপর রয়েছে আমার ছোট ভাই, সে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়াশোনা করছে এবং এরপর আমার ছোট 2 ভাই বোন রয়েছে আমার খুব প্রিয়। তারা দুজনই মাদ্রাসায় পড়াশোনা করছে, একজন ক্লাস 5-এ এবং ছোট বোন ক্লাস 5-এ এবং ছোট ভাই বর্তমানে হেফজ সম্পন্ন করার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঢাকা কলেজে যে ছোট ভাই অধ্যয়নরত, আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি আপনার সেই ছোট ভাই, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং একই সাথে একজন আইন বহির্ভূতভাবে তাকে রিমান্ড দেওয়া হয়েছিল এবং এটি নিয়ে সেই মুহূর্তে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল। আপনি কি আপনার ছোট ভাইয়ের সেই গল্পটা একটু সংক্ষেপে বলবেন? কি নাম যেন তার? হাসনাতুল ইসলাম ফাইয়াজ। এক্স্যাক্টলি। তাকে আসলে মানে কেন গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে কেনই বা পরবর্তীতে ছেড়ে দেওয়া হলো? জুলাইয়ের যে আন্দোলনটা ছিল 2024 সালে, সেটা আসলে পতিত স্বৈরাচারের জন্য একটা দুঃস্বপ্নের মতো ছিল। তারা তাদের যে দীর্ঘ দুঃশাসন, সেই দুঃশাসনের আসলে শেষটা দেখতে পাচ্ছিল, যে তারা আসলে জনতা ফুঁসে উঠেছে, তাদের ছাত্র জনতা ফুঁসে উঠেছে তাদের সকল অন্যায়ের বিরুদ্ধে, তাদের সকল এত বছরের জুলুমের প্রতিবাদে। সে জায়গা থেকে তারা আসলে বেপরোয়া হয়ে গিয়েছিল। তারা এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে তারা আসলে কোনো বাছ বিচার করছিল না, কাকে আসলে তারা নিয়ে যাচ্ছে বা কার উপর জুলুম করছে, নির্বিচারে গুলি চালানো। তারই একটা বহিঃপ্রকাশ ছিল আমার ছোট ভাইকে আটক করা। সে এত ছোট হয়েও তার অন্যায়ের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠ, সে বলিষ্ঠ কণ্ঠ রাখার জন্য, আন্দোলনে কন্ট্রিবিউট করার জন্য এলাকায় চেষ্টা করেছিল এবং তারা সেই জায়গা থেকে তাকে আটক করে এবং একটি ইরিলেভেন্ট, যেটার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না, এমন একটা ইরিলেভেন্ট মামলায় তাকে আসলে
ইনক্লুড করে দেয় এবং পরবর্তীতে সেই তাদের আমাদের কাছে মনে হয় তাদের সেই মামলাটায় চাপ ছিল যে তাই সেই মামলাটাকে এস্টাবলিশ করতে হবে যে কোনোভাবে, সেই জায়গা থেকে তাকে আসলে সেই জায়গায় বলি দেওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। সেই জায়গা থেকে আল্লাহ অবশ্যই আমাদেরকে রহম করেছেন, আল্লাহ আমাদের উপর, সারা দেশবাসীর উপর রহম করেছেন, সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার ছোট ভাই যে ফায়াজ, ওর যে ব্যাপারটা, এটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনে আপনাকে কোনোভাবে অ্যাডভান্টেজ দিচ্ছে নাকি আপনাকে আরো প্রেসারে ফেলছে? না, আমার মনে হয় ফাইয়াজের যে ঘটনাটা ছিল, ফাইয়াজের বলিষ্ঠতা কিংবা ফাইয়াজের কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশনটা শুধু আমাদের না, সারা দেশের মানুষের মধ্যেই একটা স্পিরিট আছে, যেটা হলো জুলাইয়ের যেই প্রতিবাদী চেতনা, সেটা হলো স্বচ্ছতার জন্য যে স্পিরিট, সেই স্পিরিটটা আসলে অক্ষুণ্ণ রাখার বার্ডেনটা সবারই আসলে, তার না, শুধু শুধু তার বা তার ভাই হিসেবে আমার যে এমন না, পুরো বাংলাদেশের মানুষেরই বা পুরো কিশোরদের। সে জায়গায় আমার বার্ডেনটা এই জায়গায় যে আমি আমার স্বচ্ছতার ব্যাপারে আরও বেশি এবং আমার স্বচ্ছতা এবং জবাবদিহির ব্যাপারে আরও বেশি কনসার্ন থাকাটা আমার জন্য হয়ে গেছে আর কি, মানে অনেক বেশি বাধ্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। কিন্তু আমার মনে হয় না যে তার ঘটনা আমার জাকসু নির্বাচনকে অনেক বেশি প্রভাবিত করবে। আমি আমার ব্যক্তিগত কাজ, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে পেয়েছে বা যেভাবে পাবে বলে তারা বিশ্বাস করে, সেই জায়গা থেকে আমার মনে হয় এই ব্যাপারটা ফাংশন করবে বলে আমি মনে করি। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের যত জনশক্তি রয়েছে, আপনারা কি আপনাদের জনশক্তির ভোটে এই জাকসু নির্বাচনে বিজয়ী হতে পারেন বলে মনে করেন? একটা ছাত্র সংগঠনের উদ্দেশ্য কখনো এটাই হয় না যে তার মধ্যে শুধুমাত্র যারা তার ছায়াতলে আছে বা যারা তার সংগঠনের সাথে যুক্ত আছে শুধুমাত্র তারাই এই সংগঠনের অধীনে থাকবে কিংবা বাকিরা আসলে এই ছাত্র সংগঠন থেকে উপকৃত হবে না, এমনটা হতে পারে না। ছাত্র শিবিরও এই জিনিসটাই আসলে বিশ্বাস করে যে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ছাত্র শিবিরের জন্য নয়, বরঞ্চ ভিন্ন মতের, দর্শনের, ধর্মের যারা রয়েছেন সবার জন্যই আসলে ছাত্র শিবির। সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে এটাই চেষ্টা করেছি যে আমরা আসলে সবার হতে চাই, আমরা শুধুমাত্র ছাত্র শিবিরের হতে চাই না কিংবা একটি ভিন্ন শুধুমাত্র একটি পার্টিকুলার মতাদর্শের জন্য হতে চাই না। সেই জায়গা থেকে আমরা সবার কাছে পৌঁছাতে চেয়েছি, সবার চাহিদাগুলো আমরা জানার চেষ্টা করেছি, সবার চাহিদাগুলোকে আমরা পূরণ করার জন্য আমাদের ছাত্র সংগঠন হিসেবে যতটুকু পসিবল সেই জায়গা থেকে আমরা এফোর্ট দিয়েছি এবং দিয়ে যাওয়ার জন্য আমরা মোটিভ পজিটিভ। সেই জায়গা থেকে আমরা আমাদের মনে হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য বিগত এই আপনি অক্টোবরের কথা বলছিলেন সম্ভবত আপনারা আত্মপ্রকাশ করেছেন, সেখানে এই গত প্রায় এক বছরে সাধারণ শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কি কর্মসূচি ছিল? জি, আমরা শুরু থেকেই চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার, যেহেতু দীর্ঘ একটা সময় আমাদেরকে ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা দেখতে পায়নি কিংবা ছাত্র শিবির কী সেটাও জানতো না, এবং ছাত্র শিবিরকে এমন একটা ট্যাবু আকারে দেখতো যে ছাত্র শিবির মনে হয় একটা ভীতিকর জিনিস। আমরা শুরুতে আসলে আমরা নিজেদের পারস্পরিক সম্পর্কের জায়গা দিয়ে সেটি আসলে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা যেহেতু আমরা যখন প্রকাশ্য কার্যক্রম শুরু করেছি তখন সময়টা ছিল শীতকাল, আমরা শীতবস্ত্র বিতরণ দিয়ে আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। শীতবস্ত্র কার্যক্রম এর পরবর্তীতে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। যে আমরা ক্যাম্পাসের প্রথমত কর্মচারী যারা ছিলেন, ক্যাম্পাসের যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন কর্মচারীদের মাঝে দিয়েছি, বিভিন্ন সামাজিক রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দিয়েছি। এর পরবর্তীতে আমরা চেষ্টা করেছি আমাদের যেই প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করার পাশাপাশি আমরা শিক্ষাবৃত্তি দেওয়ার চেষ্টা করেছি। প্রথম বর্ষে যারা শিক্ষার্থীরা রয়েছে সেখান থেকে আমরা বাছাই করে প্রায় 50 জনকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করেছি, এবং একই সাথে পরিবেশ বান্ধব বিভিন্ন কাজের পাশাপাশি আমাদের জুলাইয়ের যেই আহতরা রয়েছেন বা জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে আমরা সম্মাননা প্রদান সহ বিভিন্ন যৌক্তিক আন্দোলন কিংবা যৌক্তিক শিক্ষার্থীদের রাইটস নিয়ে যে সকল জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আমরা প্রত্যেক জায়গায় সরব ছিলাম, আমরা তাদের রাইটসগুলো উঠে আনার ব্যাপারে অনেক বেশি সরব ছিলাম। এর মাঝে আমাদের সামগ্রিক কার্যক্রমের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের অনেক কাছাকাছি যেতে পেরেছে বলে আমরা মনে করি। আচ্ছা, আপনারা কি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন? না, আমরা নির্বাচনী ইশতেহার আগামীকাল ঘোষণা করার ব্যাপারে মনস্থির করেছি। ওকে, আগামীকাল বলতে আজকে হচ্ছে 28 তারিখ, আপনারা 29 আগস্ট হচ্ছে আপনাদের ইশতেহার ঘোষণা করবেন। হয়তো আমাদের এই এপিসোডটি যখন আপলোড হবে ততক্ষণে আপনাদের ইশতেহার হয়তো বা চলে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের কার্যক্রম নিয়ে এমনিতে বিভিন্ন সময় আমরা কিছুটা বিতর্ক লক্ষ্য করি। এই বিতর্কগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে এই বিতর্কগুলো কতটুকু প্রভাবান্বিত করতে পারে? তারা কি সেই প্রভাব মুক্ত হয়ে শিবিরকে তারা কি পছন্দ করে নেবে জাকসুতে? দেখুন, ছাত্র শিবিরকে নিয়ে বিতর্কের জায়গাটা মেইনলি কোথায়? কম্পারেটিভ অ্যানালাইসিস যদি করা যায়, ছাত্র শিবিরকে নিয়ে বিতর্কের জায়গাটা মেইনলি হলো প্রোপাগান্ডা কিংবা ট্যাবু, কিছু ট্যাবু কেন্দ্রিক, যেগুলোর আসলে দৃশ্যমান প্রমাণ
বাকিদের আসলে ওভাবে উপস্থাপন করার জায়গা থাকে না, যে জায়গায় অন্যান্য ছাত্র সংগঠনের চাঁদাবাজি, ধর্ষণ, খুন, পাল্টাপাল্টি হামলা, একে অপরের পদ বাণিজ্য, পদ নিয়ে একজন আরেকজনের প্রতি ধাওয়া পাল্টা ধাওয়া, কিংবা অস্থিতিশীল যে রাজনীতি, সেই রাজনীতিক চর্চার অন্তর্কোন্দল, সেই রাজনৈতিক চর্চার আসলে প্রমাণ কিন্তু ছাত্র শিবিরের জায়গায় নেই। ছাত্র শিবির আসলে খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন, কিন্তু ছাত্র শিবিরকে আসলে যে জায়গাগুলো দিয়ে মোকাবেলা করার সুযোগ হয় না প্রতিপক্ষের, তারা সে জায়গা দিয়ে এমন কিছু জিনিস নিয়ে ছাত্র শিবিরকে আসলে বিতর্কিত করার চেষ্টা করেন। আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা সেটিকে বিচক্ষণতার সাথেই আসলে উপলব্ধি করতে পারেন যে এগুলো আসলে ছাত্র শিবিরের জন্য প্রোপাগান্ডার মতোই। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ছাত্র শিবিরের এই তবুও যেই ট্যাবুগুলো ছাত্র শিবিরের রয়েছে ক্যাম্পাসগুলোতে, ছাত্র শিবিরের হিসেবে, একজন ছাত্র শিবিরের সদস্য হিসেবে আমার মনে হয় এই জায়গা দিয়ে আমাদের আরও কাজ করার জায়গা রয়েছে। আমরা শিক্ষার্থীদের যত কাছাকাছি যেতে পারবো, শিক্ষার্থীদেরকে যত উপলব্ধি করাতে পারবো আমাদের কাজের দ্বারা, তারা আরও বেশি বুঝতে পারবে যে এগুলো আসলে নিছক প্রোপাগান্ডা ব্যতীত কিছুই নয়, এগুলো আসলে একটা পলিটিক্যাল টুলের মতোই। ইনফ্যাক্ট এই প্রোপাগান্ডা গুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গত 5 আগস্টের পর থেকে তারা অনেকটা বুঝতে শুরু করেছে যে আসলে শিবিরের ব্যাপারে যেই মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়ানো হতো সেটি অনেকাংশে যে মিথ্যা, আমরা সেটি দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আপনাদের প্রতি আকৃষ্ট হচ্ছে বা আপনাদের কর্মসূচিগুলোতে যেভাবে তবু কিছু প্রোপাগান্ডা রয়েছে, যেমন এগুলো আসলে বাতাসে বায়বীয়ভাবে ছড়ানো হয় ছাত্র শিবির নিয়ে ভীতি। আসলে বিগত সময়টাতে আসলে ছাত্র শিবির ভীতিটাকে, মানে ছাত্র শিবিরের কাছাকাছি যাওয়া, ছাত্র শিবিরের যে কোনো সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করাটাও আসলে ভীতিকর একটা পরিস্থিতিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে এখনও কিছু ট্যাবু ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে দেওয়া হয়, যেমন ছাত্র শিবির আসলেই হয়তো এই ক্যাম্পাসের পরিবেশ রাতারাতি বদলে দেবে, এই ছাত্র শিবির আসলেই হয়তো কাউকে তার মতের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্যগত করা হবে, ছাত্র শিবির আসলেই হয়তো ইসলামকে জোরপূর্বক তার উপর চাপিয়ে দেওয়া হবে। এগুলো আসলে আমার কাছে মনে হয় একটা ফলস ন্যারেটিভ, যেগুলো আসলে ছাত্র শিবিরকে যেন শিক্ষার্থীরা ভয়ের দৃষ্টিতে দেখে, ছাত্র শিবিরের সাথে যেন তারা কমফোর্টেবল হতে না পারে, সেজন্য আসলে এগুলো পরিকল্পিতভাবে পুশ করা হয়। কিন্তু এগুলো আসলে অবশ্যই যারা ছাত্র শিবিরকে তাদের এমন জায়গায় প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা আসলে যেই ভোগবাদী রাজনীতি চর্চা করতে চায়, তারা আসলে শিক্ষার্থী বান্ধব না হয়ে তাদের ব্যক্তি বান্ধব যে রাজনীতি করতে চায়, যে রাজনীতি আসলে পদলেহনের, যে রাজনীতি নিজের আঙুল ফুলে কলা গাছ হওয়ার, যে রাজনীতি হলো জনগণের সম্পত্তিকে অবৈধভাবে ভক্ষণ করার, সেই রাজনীতিক চর্চা যারা আসলে করতে চায়, যাদের মতাদর্শ আসলে আধিপত্যবাদকে সার্ভ করে, তারাই আসলে মূলত ছাত্র শিবিরের এই ইতিবাচক চিন্তাভাবনাগুলোকে আসলে মনে হয় ডিস্টার্ব করে। সেই জায়গা থেকে তাদের এই প্রয়াসগুলো আমরা মনে করি। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে সেখানে পরিযায়ী পাখির একটি খুব প্রিয় জায়গা। সেখানে বিভিন্ন দেশ থেকে পাখিরা আসে এবং সেখানে পাখিরা গান করে, এবং সেই পাখিদের গান শুনতে পুরো ঢাকা থেকেই বিভিন্ন পর্যায়ে দর্শনার্থীরা সেখানে গিয়ে থাকেন। আপনাদের ইশতেহারে, যদিও এখন ইশতেহার আসেনি, আমি একটু জানতে চাই যে এই জায়গাটা নিয়ে আপনাদের কাজের কি কোনো পরিকল্পনা আছে? জি, জাহাঙ্গীরনগরের এই বৈচিত্র্যতার মেইন কারণটা আসলে জাহাঙ্গীরনগরের যেই একটা এক্সট্রাঅর্ডিনারি পরিবেশ, জাহাঙ্গীরনগরের যে গ্রিনারি এবং গ্রিনারি হেরিটেজের পাশাপাশি যেই ওয়াইল্ড লাইফ রিসোর্স রয়েছে, সেই ওয়াইল্ড লাইফ রিসোর্সগুলো আসলে জাহাঙ্গীরনগরের এই পরিযায়ী পাখির আকর্ষণের জায়গা। আমাদের ইশতেহারে ক্যাম্পাসের যেই লেক এবং প্রকৃতির যে গাছপালাগুলো রয়েছে, লেকগুলোকে আমাদের সংরক্ষণ, লেকগুলোকে যথাযথ সংস্কার, এবং একই সাথে যে গাছপালাগুলো রয়েছে, যে আমাদের যে মোটামুটি পর্যাপ্ত গাছপালা রয়েছে, কিন্তু আমাদের যেন অপরিকল্পিতভাবে বিভিন্ন কনস্ট্রাকশন কিংবা মাস্টার প্ল্যানের বহির্ভূত যে কনস্ট্রাকশনগুলো, সেগুলো যেন না হয়, সেই জায়গাগুলো আমরা স্পষ্ট করে রেখেছি আমাদের ইশতেহারে, যে আমরা জাহাঙ্গীরনগরের যেই স্বকীয়তা পরিবেশ, সেই পরিবেশের জায়গা আমরা অনেক বেশি সলিড এবং আমরা অনেক বেশি স্ট্রিক্ট, যে এই স্বকীয়তা আসলে কারো স্বকীয়তা আসলে সরে গেলে তার আসলে মেইন গ্রাউন্ডটা থাকে না। তো জাহাঙ্গীরনগরের স্বকীয়তাটা হলো তার পরিবেশ, সেই পরিবেশের জায়গাটা আমার মনে হয় আমরা আমাদের ইশতেহারে খুবই গুরুত্ব সহকারে রেখেছি। আচ্ছা, আমরা একটা কথা শুনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়, এবং আরেকটি কথা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি, সেটি হচ্ছে এটি একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। তো এই দুইটা জায়গাতে আপনারা কিভাবে কাজ করবেন? অর্থাৎ এই জাহাঙ্গীরনগরের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেই বৈচিত্র্য রক্ষায় আপনাদের ভূমিকা কী থাকবে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যে আবাসিক ক্যাম্পাস বা আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে, এই আবাসিক বিশ্ববিদ্যালয় হবার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিবন্ধকতা আছে কি না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়, এখন বর্তমান যে পরিস্থিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নেই বললেই চলে।
মোটামুটি সকল শিক্ষার্থী তাদের হলে যেই একটি ন্যায্য সিট, সেই ন্যায্য সিটটি পেয়ে থাকেন। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা সেটা হলো সিটগুলোর ক্ষেত্রে বিগত আমলে যেগুলো দেখা গিয়েছে আর কি, যে হলে র্যাগিং কিংবা গেস্ট রুম কালচার, জোরপূর্বক প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক মিটিংয়ে নিয়ে যাওয়া, তাদের মিছিলের দল ভারী করা এবং একই সাথে মানসিক নির্যাতন, একাডেমিক রেজাল্টগুলোতে প্রভাব পড়ে যেগুলো, সেই জায়গাগুলো এখন নেই বললেই চলে। কিন্তু এগুলো ফিরে আসার কোনো গ্রাউন্ড যেন পলিটিক্যালি তৈরি না হয়, সে জায়গা থেকে আমরা সর্বোচ্চ সরব রয়েছি। যে আমরা আমাদের জায়গা থেকেও সর্বোচ্চ স্পষ্ট করেছি যে এই ক্যাম্পাসে কখনো 5 আগস্টের মাধ্যমেই কিন্তু গেস্টরুম গণরুম কালচারের বিলুপ্ত হয়েছে, কিন্তু কোনোভাবে পলিটিক্যাল কারণে কোনো পলিটিক্যাল সংগঠন যেন এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে তার পলিটিক্যাল কাজে ব্যবহারের স্বার্থে গেস্টরুম গণরুম কালচার ফিরিয়ে আনতে না পারে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং একই সাথে সাংস্কৃতিক বৈচিত্র্য যে জায়গাটা রয়েছে, সে জায়গাটা ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপারে আমরা সর্বোচ্চ সেন্সিটিভ। যে বিশ্ববিদ্যালয়ে আগে বলেছি যে স্বকীয়তার জায়গায় এটা অনেক ভালনারেবল, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন আদর্শের মানুষের আসলে একটা মেলবন্ধন আছে এখানে। একই সাথে যেমন কোরআন ক্লাবের কার্যক্রম রয়েছে, একই সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন রকম বটতলায় এখানে গানও হয় এবং একই সাথে অন্যান্য ইসলামিক সেমিনারও হয়। তো এই সব জায়গাগুলোকে আমাদের আসলে ওন করা প্রয়োজন। কাউকে আসলে কারোর উপর কোনো মতাদর্শ চাপিয়ে দেব, কেউ যদি মনে করে যে না এখানে শুধুমাত্র ইসলামিক কনফারেন্সই হবে, এটাও কোনোভাবেই যৌক্তিক হবে না। কেউ যদি মনে করে আবার এখানে শুধুমাত্র গান বাজনা ছাড়া আর কিছুই হবে না, তাহলে এটা আসলে যৌক্তিক হবে না। আমার মনে হয় যে যেভাবে তার সাংস্কৃতিক চর্চার জায়গাটাকে তার মূল্যবোধ অনুযায়ী ধরে রাখতে চায়, সেই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের উদার হওয়াটা অনেক বেশি প্রয়োজন। কারণ কারো মতের উপর কারো মত চাপিয়ে দেওয়া, এটা আসলে কারো কোনো রাজনীতিক কিংবা ছাত্র সংগঠনের এখতিয়ার হতে পারে না। আর এটা তো আসলে চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা কোনোভাবে চাপিয়ে দেওয়ার বিষয়, ধারণ করার বিষয় এবং এটি সবার সেই স্পেসটা রাখার বিষয়। কারো উপর চাপিয়ে দেওয়া কিংবা কারো উপর প্রভাবিত করার জায়গাটা কারোর মধ্যে থাকা উচিত না বলে মনে করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রিনারি নিয়ে আপনি কথা বলছিলেন যে এটি একটি সবুজ ক্যাম্পাস। আমরা অনেক সময় দেখি যে এই চমৎকার ক্যাম্পাসকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারী বলবো, বহিরাগত হতে পারে অথবা শিক্ষার্থীদের মধ্যেও যারা কিছুটা বিপদগামী, অনেক সময় এটিকে মাদকের আখড়ায় পরিণত করে এই যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলোতে। আপনারা ক্যাম্পাসকে মাদক মুক্ত করবার ক্ষেত্রে আপনাদের কি কর্মসূচি? দেখুন, এখানে ক্যাম্পাসে মাদকের যে মেইন প্রবলেমটা সেটা হলো আসলে মাদক সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী যারা, তারা আসলে এখানে আমাদের কাছে মনে হয় কোর কনসার্নের জায়গা। এখানে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আসলে মাদকের সিন্ডিকেট কিংবা মাদকের একটা অভয়ারণ্য গড়ে তোলার মূল হতে আসলে এই ক্যাম্পাসের বাইরের লোকেরাই। আচ্ছা, তো সেইভাবে বাইরের লোকেরা যেভাবে আসলে এই ক্যাম্পাসকে তাদের একটা ক্যাম্পাসের পরিবেশটাকে কিংবা মাদক যেটা আসলে শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্ষতিকর, সেই জায়গাটাকে নেগেটিভলি পুশ করার যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় কাজ করার জায়গা রয়েছে। এই শিক্ষার্থীদের একাডেমিক ক্যাম্পাসে যেন তাদেরকে ক্ষতিকর এমন জায়গা তৈরি না করে, সে জায়গা নিয়ে আমাদের মনে হয় কাজ করার জায়গা রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীদের পুনর্বাসন কিংবা রিহ্যাবিলিটেশন, এই জায়গাগুলোতে আমাদের মনে হয় ফোকাস করা উচিত। কারণ শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। আমাদের কাছে মনে হয় তারা যদি নিজেরাই সচেতন হতে পারে এই জায়গাটা নিয়ে, আমাদের মনে হয় এটাই আমাদের জন্য প্রাইম কনসার্ন হবে আর কি। আচ্ছা, একটু আপনার ব্যক্তিগত জীবনে আসি। আপনি ইংরেজি সাহিত্যে পড়াশোনার পাশাপাশি ছাত্র শিবির করছেন, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে সহশিক্ষা কার্যক্রমগুলো রয়েছে এগুলোর কোনোটার সাথে কি জড়িত ছিলেন? জি, আমি ফার্স্ট ইয়ার থেকেই ক্যাম্পাসে চেষ্টা করেছি আমার পড়াশোনার পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, যেগুলো আসলে নিজেকে আরও ডেভেলপ করার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর সাথে আমি যুক্ত ছিলাম। আমি প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার যে সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, JUDO, তার সঙ্গে বিতর্ক চর্চায় যুক্ত ছিলাম এবং সর্বশেষে আমি যেই সংগঠন, সেই সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। আচ্ছা, এবং বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, দেশি বিদেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং অনেক পুরস্কার অর্জন করেছি। এবং একসাথে বিতর্ক যে একটা সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। এবং এর পাশাপাশি ডিসিপ্লিন চর্চার যে একটা বড় প্ল্যাটফর্ম, সেটা হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। আচ্ছা, BNCCর আমি রমনা আলফা কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার ছিলাম এবং বাংলাদেশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের ক্যাডেট ইনচার্জ ছিলাম। তো আমি সেখানে আমার চেষ্টা করেছি আমার লাইফের যে ডিসিপ্লিন এবং একই সাথে রাষ্ট্রের প্রতি যে আমাদের দায়বদ্ধতার জায়গাটা, সেই দায়বদ্ধতার জায়গাটা, লিডারশিপ চর্চার জায়গাটা আমি অনেক চর্চার চেষ্টা করেছি সেই জায়গায়। আচ্ছা, ডিসিপ্লিন আপনাকে কে বেশি শিখিয়েছে, শিবির নাকি BNCC? না, অবশ্যই ছাত্র শিবির আমাকে ডিসিপ্লিনের জায়গাটা অনেক বেশি। ছাত্র শিবিরের সবচেয়ে বড় ডিসিপ্লিন শেখানোর জায়গাটা হলো ছাত্র শিবিরের ব্যক্তিগত রুটিন।
আচ্ছা। যে ব্যক্তিগত রুটিনে আমার প্রতিদিনের আমার কার্যক্রমগুলো সেখানে আমার নিজের সেলফ রিমাইন্ডারের মতো আমাকে তুলতে হয়। আমি প্রতিদিন কোরআন পড়েছি কিনা, হাদিস পড়েছি কিনা, আমি আমার পড়াশোনা যথাযথভাবে করেছি কিনা, আমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছি কিনা, আমি দাওয়াতি কাজ কতটুকু করেছি, আমি আমার নিজের আত্মসমালোচনা কতটুকু করেছি, খেলাধুলা কতটুকু করেছি, এই সবগুলো আমাকে তুলে ধরার কারণে আমার মনে হয় লাইফের একটা ডিসিপ্লিন ওটার মাধ্যমে উঠে আসে। যে আমি আসলে দৈনন্দিন রিপোর্ট রাখার মাধ্যমে আমার নিজের যেই লাইফস্টাইলের ওভারভিউ, সেই ওভারভিউটা আমি যখন রিফ্লেক্ট করতে পারি তখন আমার ডিসিপ্লিনটা চলে আসে, এবং একই সাথে সাংগঠনিক প্র্যাকটিসের সাথে থাকার কারণে এটা ডিসিপ্লিনটা অটোমেটিক চলে আসে। মানে বিএনসিসি আপনি করছেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে, কিন্তু শিবির যেহেতু হাই স্কুল লাইফ থেকে করছেন, আপনি তখন থেকে একটি ডিসিপ্লিনের মধ্যে ঢুকে গেছেন অলরেডি। জি, সেটা বিএনসিসি অনেকাংশে সেই জায়গায় প্রভাবক হিসেবে কাজ করতে পারে বা সম্পূরক অনেক জায়গায় কাজ করতে পারে, সেই ক্ষেত্রে বিএনসিসির অবদান অনেক জায়গায় রয়েছে। ওকে, আর কি করেছেন ডিবেট বিএনসিসি এর পাশাপাশি? এই সাথে আমি কিছুদিন সাংবাদিকতা চর্চা করেছিলাম, এবং একই সাথে কিছু ক্যারিয়ার ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম রয়েছে, সেই ক্যারিয়ার ওরিয়েন্টেড প্ল্যাটফর্মের সাথেও কিছু স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল বা কমিউনিকেশন ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আমি এঙ্গেজড ছিলাম শিক্ষার্থীদের সাথে। এই জায়গাগুলোতে কিংবা এর বাইরে সামাজিক সংগঠনের বাইরে ক্যাম্পাসের যে বিভিন্ন সময়ের যৌক্তিক আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোতে আমি চেষ্টা করেছি ফার্স্ট ইয়ার থেকে আমার ভয়েস রেজ করে রাখার, আমাকে নিজেকে ইনক্লুড রাখার। যেমন দুর্নীতি বিরোধী আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, নিপীড়ন বিরোধী আন্দোলন, সকল আন্দোলন আমি নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছি, যেন আমার মধ্যে যেন স্বচ্ছতার জায়গাটা অনেক বেশি ডেভেলপড থাকে, এবং সবার জন্য যেন আমি হতে পারি, সবার ভয়েস যেন আমার ভয়েস হয়। মানে আপনি একসাথে এতগুলো কাজ কিভাবে করলেন? একদিকে আপনার পড়াশোনা, একদিকে ছাত্র শিবির। আমি জানি যে ছাত্র শিবিরের প্রচুর ইনহাউস অনেক কর্মসূচি থাকে, আবার পাশাপাশি আপনি ডিবেট করতেন, বিএনসিসি করতেন, আবার বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক আন্দোলনগুলোতেও আপনি সম্পৃক্ত ছিলেন। এতগুলো কাজ একসাথে কিভাবে আঞ্জাম দিতেন? আমার মনে হয় এটা আল্লাহর সাহায্য ছিল। মানে আমি আপনাকে করছি না, কিন্তু আমি জাস্ট আমার জায়গা মনে হয় আমি টাইমের ইউটিলাইজেশন, আমার কোথাও অযথা কোনো সময় ব্যয় করতে পছন্দ করি না। সেক্ষেত্রে আমার প্রতিটা টাইমের প্রপার ইউটিলাইজেশন করেছি সম্ভবত, এই জন্যই হয়তো আমি সবগুলো ম্যানেজ করতে পেরেছি। হ্যাঁ, হয়তো পরীক্ষার পড়াশোনাও ছিল, পড়াশোনার চাপও ছিল, পড়াশোনা করেছি। যখন আমার ডিবেটের একটা টাইম ছিল, ডিবেটের সিটিংয়ের টাইম ছিল, সে সময় ডিবেটের সাথেও যুক্ত ছিলাম। আবার ভোরবেলা আমার বিএনসিসির ক্লাস থাকতো, বিএনসিসির ক্লাস ম্যানেজ করেছি। পাশাপাশি সাংবাদিকতার জন্য কিছু টুকটাক লেখালেখি, ফিচার রাইটিং এগুলো করেছি। কিন্তু প্রত্যেকটাই আমার গোছানো ছিল আর কি, কোনটা কখন করব, কিভাবে করব, কোনটাকে ইফেক্ট ফেলতেছে কিনা, এই সব কিছু আসলে আমার কাছে মনে হয় এক ইসলামী সংগঠন ছাত্র শিবির করার কারণে এই যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, এই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা হয়তো আমার বৃদ্ধি পেয়েছে সংগঠনটা করার কারণে আগে থেকে। সেই জায়গাগুলো আসলে এই ক্লাবিংয়ের মাধ্যমে আরও বেশি পূর্ণতা পেয়েছে আমার কাছে মনে হয়। আচ্ছা, জাকসুতে আপনাদের নারী ভোটার আছে কি পরিমাণ? আমাদের ক্যাম্পাসে প্রায় অর্ধেক নারী ভোটার। নারী ভোটারদেরকে আপনাদের প্যানেল বিজয়ী করার ক্ষেত্রে এই যে 50% ভোটার রয়েছে, নারী ভোটার, এদের ভোটগুলো কালেক্ট করতে আপনাদের কোনো কর্মসূচি আছে? জি, আমরা এর আগে আমাদের প্রকাশ্য কার্যক্রম শুরুর পর থেকে যত কার্যক্রম ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি সবগুলোতেই আমাদের যারা ক্যাম্পাসে আমাদের বোনেরা রয়েছেন, আমাদের নারী শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে আমরা কানেক্ট করেছি, তারা ইনক্লুড করেছি। সর্বশেষ আমাদের একটা হেলথ ক্যাম্প হয়েছিল, 2 দিনব্যাপী আমাদের একটা হেলথ ক্যাম্প হয়েছে। সেই হেলথ ক্যাম্পে আমরা কিন্তু নারীদের সদস্যত্ব অংশগ্রহণ পেয়েছি। প্রায় 1500-র মতো ক্যাম্পাসের ওভারঅল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এবং সেখানে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরই একটা উল্লেখযোগ্য মানে পার্টিসিপেশন ছিল। এবং সকল প্রোগ্রাম, আমাদের যেই শিক্ষাবৃত্তি কিংবা যে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম, বিভিন্ন বিতরণ কার্যক্রম, এই সবগুলোতে আমরা আসলে নারীদেরকে যুক্ত করার চেষ্টা করছি। আর জাকসুতে আমরা সে জায়গা থেকে নারীদের জন্য চেষ্টা করছি তাদের যেই দাবিগুলো, তাদের যেই ক্যাম্পাসে আসলে সেফ এনভায়রনমেন্ট পাওয়ার জন্য কিংবা ক্যাম্পাসটা আসলে সুন্দরভাবে কাটানোর জন্য যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো আমরা আমাদের ইশতেহারে তুলে আনবো। সেই ইশতেহারে তুলে এনে আমরা তাদের জন্য কাজ করার ব্যাপারে আমরা খুব পজিটিভ। আচ্ছা, আমি একটু ভিন্ন টাইপের কোশ্চেন করি। আমি জানি না যে আপনি কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা কীভাবে নেবে। আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই বা ছিলাম না, বাইরে থেকে আমরা শুনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা, তারা একটু বেশি মাত্রায় কালচারের সাথে সংযুক্ত থাকে এবং তারা ধর্মকর্ম একটু কম করে, কিংবা এই কথাটিকেই হয়তো আরও নেগেটিভলি আমরা শুনি যে এই জায়গাটা কি আসলে মানে কতটুকু সত্য? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের চারিত্রিক জায়গাটাতে তারা হয়তো নিজেদের মান ধরে রাখতে পারে না, এমন কিছু কথা আমরা বিভিন্ন সময় শুনি। এই কথাগুলো কি আসলে সত্য? না, এটা সত্য নয়। তবে এটার যে কারণটা সেটা হলো
এই ক্যাম্পাস আসলে 50% নারী 50% ছেলে, তো স্বাভাবিকভাবেই এই ক্যাম্পাসের প্রতি এই ক্যাম্পাসে এই কথাগুলো আসলে আসাটা ওই দিক থেকে আসছে বলে মনে হয়। কিন্তু এই ক্যাম্পাসে না 50% তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলমোস্ট 50% একটা জিনিস ছেলে এবং এখানে গুরুত্বপূর্ণ, যে এই ক্যাম্পাসে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট আসলে নারীর প্রতি সহনশীলতা, সহিষ্ণুতার জায়গাটি অনেক বেশি চর্চা করা হয়। সেই জায়গা থেকে নারীদের প্রতি যে ফ্রেমিংটা সারা দেশে আসলে করা হয়, সেগুলো আসলে একটা মনে হয় নেগেটিভ ফ্রেমিং। কারা কোনখান থেকে আসলে কিভাবে এই জায়গাটাকে তুলে আনে জানি না, বাট এই ক্যাম্পাসের নারীদের যেই মডেস্টি কিংবা নারীদের আসলে যে কালচারাল ডাইভার্সিটি, এগুলো কোনোভাবে আসলে তাদের যে ব্যক্তিগত জীবন কিংবা তাদের যে আসলে চরিত্রের ব্যাপারে যেই কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলোর সাথে কোনোভাবেই অ্যালাই করে না। বরঞ্চ এখানের নারীদের যেই ব্যক্তি স্বাধীনতা চর্চা, সেই ব্যক্তি স্বাধীনতার চর্চার জায়গা ছাড়াও তারা আসলে খুব বেশি নিজেদেরকে নিয়ে সচেতন, নিজেদেরকে নিয়ে সচেতন এবং নিজেদের সার্বিক দিকগুলো নিয়ে সচেতন। সে জায়গায় আমার কাছে মনে হয় এটা সারা দেশের একটা মিসকনসেপশন, যেটা আসলে ধীরে ধীরে ভেঙে যাবে বলে আমরা মনে করি। ওকে, আপনাদের প্যানেলে নারী ক্যান্ডিডেট তো অবশ্যই রয়েছে, কতজন? আমাদের 6 জন নারী ক্যান্ডিডেট রয়েছেন। ওকে, আপনাদের প্যানেলে অমুসলিম কিংবা আমাদের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের কি কোনো সংযোগ রয়েছে আপনাদের প্যানেলে? না, আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সংযুক্ত করার, এবং আমরা মনে করি আমরা তাদের জন্য কাজ করার জায়গা আমরা সবসময় তাদেরকে আমাদের জায়গাগুলোতে ইনক্লুড করেছি। প্যানেল ইনক্লুড করার ব্যাপারে আমরা মনে করি আমরা তাদের ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল, আমরা তাদের ব্যাপারে অনেক বেশি দায়িত্ববান, এবং আমরা প্যানেলে অন্তর্ভুক্ত করা বা না করা তাদের জন্য তাদের রাইটস নিয়ে কাজ করার অন্তরায় হতে পারে না আমরা মনে করি। কিন্তু তাও আমাদের প্যানেলে আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি, ভিন্ন ধর্মাবলম্বী এবং যারা ইন্ডিজেনাস রয়েছে সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এবং আমাদের সবার সাথে সুসম্পর্ক রয়েছে আর কি। সে জায়গা থেকে আমার মনে হয় না যে আমাদের প্যানেলে অন্তর্ভুক্তি কিংবা অন্তর্ভুক্তি না করাটা তাদের রাইটস নিয়ে কাজ করার ক্ষেত্রে অন্তরায় হবে। আপনারা সকল শিক্ষার্থীকে আসলে সমান চোখে দেখছেন? জি, সমান চোখে দেখতে আমরা বিশ্বাসী। জি, আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি যদি একটু মোটা দাগে জানতে চাই যে তাদের আসলে এই মুহূর্তে মৌলিক কি সমস্যা আপনারা ফাইন্ড আউট করেছেন, যেগুলো নিয়ে পরবর্তীতে আপনারা নির্বাচিত হলে কাজ করবেন? বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে মৌলিক যে সমস্যাটা, সেটা হলো এই ক্যাম্পাসটাকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলা হয় ঠিকই, কিন্তু এই ক্যাম্পাসে স্বায়ত্তশাসনের যেই রাইটসগুলো শিক্ষার্থীরা পাওয়ার কথা, সেই রাইটসগুলো আসলে মেনলি শিক্ষক এবং কর্মকর্তারা আসলে স্বায়ত্তশাসনের সবচেয়ে বেশি সুবিধাভোগী। কিন্তু শিক্ষার্থীদের রাইটসের বেলায় যখন আসে, শিক্ষার্থীদের যে কোনো ক্লাসরুম সংকট কিংবা পরিবহন সংকট, শিক্ষার্থীরা যে আসলে একাডেমিক ক্যাম্পাস পাচ্ছে না, গবেষণাধর্মী শিক্ষা পাচ্ছে না, এই জায়গাগুলো সংকট যখন আসে, তখন স্বায়ত্তশাসনের মেইন ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা আসলে আমাদের প্রশাসন নিতে পারে না। আমাদের কাছে মনে হয় এটাই আমাদের প্রাইম সংকট, যে আমাদের স্বায়ত্তশাসনের রূপটা ফিরিয়ে আনা উচিত শিক্ষার্থীদের লেন্স থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিশন মেকিংটা আসলে পলিটিক্যাল ডিসিশন মেকিং এর মতো হয়ে যায়, যে পলিটিক্যাল পার্টি যেভাবে চায় বা পলিটিক্যাল মতাদর্শ অনুযায়ী প্রশাসন যেভাবে চায় সেভাবে আসলে জিনিসগুলো গাইডেড হয়। আমার মনে হয় এখানে একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনা জরুরি। একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য পলিটিক্যাল অর্গানাইজেশনের বাইরে গিয়ে ডিপার্টমেন্টগুলোতে সাহিত্য সংসদ হতে পারে, বিভিন্ন ক্লাব হতে পারে, বিতর্ক ক্লাবগুলো ডিপার্টমেন্ট কেন্দ্রিক হতে পারে, এগুলোকে আসলে মেইনলি চর্চার মাধ্যমগুলো নিয়ে আসা উচিত। তাহলে আসলে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট এখান থেকে দূরে থাকবে, এবং একই সাথে শিক্ষার্থীরা একাডেমিক জায়গাটা পাবে আর কি। কারণ একটা শিক্ষার্থী এই ক্যাম্পাসে এসে বের হওয়ার আগ পর্যন্ত একটা পড়াশোনাটাই মেইন ফোকাস থাকতে তার, এবং একই সাথে তার স্কিল ডেভেলপমেন্ট এবং আবাসনের জায়গাটা যেন ভালো থাকে, সে জায়গাটা চাই। তো আমার কাছে মনে হয় খুব সূক্ষ্মভাবে না বলতে গেলে, মোটা দাগে বলতে গেলে, এই প্রবলেমগুলো যদি সলভ করা যায়, তাহলে তাদের যে আবাসন সংকট রয়েছে, খাদ্য সংকট রয়েছে, কিংবা তাদের যেই পরিবহন সংকট রয়েছে যেটা বর্তমানে খুব প্রকট, সব সমস্যাগুলো এবং একাডেমিক সমস্যা, সব সমস্যাগুলো আসলে খুব সহজে দূর হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে এই জায়গাগুলো ফোকাস দেব, তাহলে শিক্ষার্থীরা আসলে খুব সহজেই দেখতে পাবে কীভাবে আসলে সুফল পাচ্ছে তারা। আচ্ছা, আপনাদের যে প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোট, আপনাদের প্যানেলের জয়ের সম্ভাবনা কতটুকু? যে আমরা আশাবাদী, তবে আমরা শিক্ষার্থীদের সমর্থন নিয়েই আমরা জয় লাভ করতে চাই, যেন আমরা তারা যেন বলতে না পারে যে একটা দল ক্ষমতায় এসেছে কিংবা কোনো ছাত্র সংগঠন ক্ষমতায় এসেছে বা নির্বাচিত হয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা এইটা কোনোভাবেই সার্ভ যেন না হয়, সেই ব্যাপারে আমরা অনেক বেশি পজিটিভ। এই জায়গা থেকে আমাদের প্রত্যেক প্রার্থী তাদের জায়গা থেকে কাজ করছেন, এবং তার নিজস্ব যে ইশতেহারগুলো রয়েছে, নিজস্ব যেই চিন্তাভাবনাগুলো রয়েছে ক্যাম্পাসগুলো নিয়ে, সেগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আশাবাদী, আমরা যদি আমাদের সেই জায়গাগুলো যথাযথভাবে তুলে ধরতে পারি, এবং আমরা যেহেতু একই সাথে আমাদের স্বচ্ছতা এবং দক্ষতা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, সেই জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী থাকবেন। আচ্ছা, আপনার প্যানেলকে 10-এ কত দেবেন আপনি? জি, অবশ্যই আমার প্যানেলকে আমি 10-এ
নয় দেবো, নয় দেবো, এক দেবো না, শুধুমাত্র অতিরঞ্জন হয়ে যায় কিনা সেজন্য। কিন্তু আমি মনে করি আমার প্যানেলের প্রত্যেকটা পদে যারা মনোনয়ন করছেন বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীদের সমর্থনের জন্য, তারা প্রত্যেকে সেই জায়গায় যোগ্য এবং প্রত্যেকে সেই জায়গায় অভিজ্ঞতা সম্পন্ন। আমরা সেই জায়গাগুলো দেখেই ওনাদেরকে দিয়েছি, এবং ওনারা যদি সেই জায়গায় আসতে পারেন, ওনারা অবশ্যই ক্যাম্পাসের জন্য বিভাগ ভিত্তিক খুব ভালো সার্ভিস দিতে পারবেন, এবং শিক্ষার্থীরা অনেক বেশি স্যাটিসফাইড হবেন যে তাদেরকে নির্বাচিত করে তারা আসলে খুবই খুশি। আচ্ছা আচ্ছা, আপনিও নিশ্চয়ই যোগ্য জিএস পদের জন্য, এবং একই সাথে অন্যান্য প্যানেল থেকে যারা জিএস পদে নির্বাচন করছে তারাও নিশ্চয়ই যোগ্য। আপনি ঠিক কি কি কারণে অন্যান্য জিএস পদপ্রার্থীদের চাইতে নিজেকে এগিয়ে রাখবেন? নিজের কোয়ালিফিকেশন করার জায়গাটা আসলে খুব সীমিত, তবে আমার কাছে মনে হয় আমি প্রথম বর্ষ থেকে ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে অনেক বেশি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং বিভিন্ন সামাজিক সংগঠন, বিতর্ক কিংবা বিএনসিসি এবং একই সাথে সাংবাদিকতা, এইগুলোর সাথে যুক্ত থাকার কারণে আমার ক্যাম্পাসের ফাংশনিংগুলো অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং একই সাথে বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকার কারণে ক্যাম্পাসের আসলে শিক্ষার্থীদের মেইন চাওয়া পাওয়াটা কি, কিংবা শিক্ষার্থীরা আসলে এই ক্যাম্পাস থেকে আসলে কি নিয়ে যেতে চায় এবং কি পেতে চায়, কি সংস্কার চায়, সেই জায়গাগুলো নিয়ে আমি অনেক কনসার্ন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি নির্বাচিত হলে শিক্ষার্থীরা বেটার সার্ভিস অবশ্যই পাবে, কিন্তু আমার কাছে মনে হয় না আমি নির্বাচিত না হলেও সেটা পাবে না, তা না। আমি এখনও যেভাবে আমার ক্যাম্পাসের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে নির্বাচিত হলেও তা থাকবে, কিংবা নির্বাচিত না হলে আমি আমার শিক্ষা জীবন এখান থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। মানে আপনি নির্বাচিত না হলেও কাজগুলো করে যাবেন? না, অবশ্যই এটা আমার দায়িত্ব জায়গা থেকে কাজ করা। আমার তো নির্বাচনে জেতার উদ্দেশ্য এই না যে আমি জিতলে আমার নিজের একটা অনেক গ্লোরিফিকেশনের কিছু হবে, আমি নিজে অনেক উচ্চ কোনো জায়গায় আসীন হব, সেটা আমার কখনোই গোল ছিল না। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া এই জায়গায় নেই, তবে আমার মধ্যে একটা স্পিরিট আছে। আমার স্পিরিটটাই আমাকে মনে হয় এই জায়গায় অনেক বেশি নিয়ে আসতেছে, যে আমি আসলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। আমার মধ্যে নেগেটিভ যে এনভায়রনমেন্টগুলো, নেগেটিভ যে ট্রেডগুলো আমাদের সমাজে রয়েছে, যেগুলো আমাদেরকে আসলে খুব ব্যথিত করে, সেই জায়গাগুলো আমাকেও ব্যথিত করে। আমার কাছে মনে হয় এই ব্যথাগুলো সবার থেকে অল্প অল্প করে দূর করা দরকার, এবং সেটা যদি আমার গুডউইল দ্বারা হয়ে থাকে, সেটাই আমার জন্য দিন শেষে পরম পাওয়া। কারণ আমার জীবনটা অনেক ছোট, এই ছোট্ট জীবনে যদি এটুকুই আমাদের সুখের মানদণ্ড হয়, তাহলে আমার কাছে মনে হয় অন্য কোনো কষ্ট আসলে সেগুলোকে জায়গা নিতে পারে না। ওকে, কিন্তু আপনি নির্বাচিত না হলেও যদি শিক্ষার্থীদের জন্য সেই কাজগুলোই করেন যে কাজগুলো নির্বাচিত হলে পরে করতেন, তাহলে শিক্ষার্থীরা তো আপনাকে নির্বাচিত করার কোনো প্রয়োজনীয়তা বোধ ফিল করবে না। না, সেক্ষেত্রে এটা অবশ্যই তাদের চয়েস, যে শিক্ষার্থীরা কাকে বেশি, শিক্ষার্থীরা আমাকেও যোগ্য মনে করতে পারে, অন্য কাউকে যোগ্য মনে করতে পারে। শিক্ষার্থীদের জন্য কাজ করছেন, হ্যাঁ, কাজ করছি, না সমস্যা নেই। ওইটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে আমি আমার লাইফটাকে কিভাবে শেষ করতে চাই, আমি আমার স্পিরিচুয়াল জায়গা থেকে কিভাবে লাইফ সেট করতে চাই। কিন্তু অবশ্যই এই জায়গা থেকে বলার জায়গা আছে যে বাকিদের চেয়ে হয়তো অবশ্যই আমার জায়গায় স্বচ্ছতা জায়গাটা বাকিদের চেয়ে কিছুটা হলেও বেশি পাবে। এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাকে চাইলে নির্বাচিত করতে পারে। ইনফ্যাক্ট আপনি যখন ইলেক্টেড একজন অথরিটি হবেন জাকসুর, তখন তো নিশ্চয়ই শিক্ষার্থীরা সেই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে অনেকগুলো সুযোগ এবং সুবিধা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবং সততার সাথে অধিক মাত্রায় পাবে বলে আমরা মনে করতে পারি, যেটি হয়তো আপনি নির্বাচিত না হলে হয়তো সম্ভব না। না, অবশ্যই এই জায়গা থেকে স্পেসিফিক্যালি বলতে গেলে যে জায়গায় গেলে সম্ভব না বলতে, ওই যে জায়গাগুলোর কাজ করার জায়গা, আমার সদিচ্ছাটা আমার মনে হয় ওই জায়গাগুলোতে অনেক বেশি এনহান্স করবে। আমার সদিচ্ছাটাও বাকি নেগেটিভ ট্রেডগুলোকে সরানোর ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে, এবং পজিটিভ ট্রেডগুলোকে আরও বেশি নিয়ে আসার জন্য সহজ হবে। এই জন্য আমার কাছে মনে হয় সে জায়গায় আমার যদি সুযোগ থাকে, সেই সুযোগটা অবশ্যই সবাইকে অনেক বেনিফিটেড করবে। আপনি নির্বাচিত হলে প্রথম 100 দিনে শিক্ষার্থীদের জন্য কি কি কর্মসূচি হাতে নেবেন? আমার মনে হয় নির্বাচিত হলে প্রথম 100 দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সংস্কারের জায়গাটা, সবার আগে এটাকে আসলে আমার নজর দেওয়া প্রয়োজন। একাডেমিক সংস্কারগুলো একদম একটা ছোট ক্লাসরুম থেকে শুরু করে, যে ক্লাসরুমে ক্লাসরুম সংকট কিংবা বিভাগের শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন, কিংবা পরীক্ষাগুলো যথাসময়ে হওয়া, পরীক্ষার ফলাফল যথাসময়ে পাওয়া, আমার প্রথম প্রায়োরিটি থাকবে আসলে একাডেমিক সংস্কারের জায়গাটা। এই একাডেমিক সংস্কারের জায়গাটা যদি স্থিতিশীল হয়, একজন শিক্ষার্থীর জন্য এই ক্যাম্পাসটা অনেকাংশে আসলে অনেক কমফোর্টেবল হয়ে ওঠে। তো আমার কাছে মনে হয় সবার আগে এই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং একই সাথে পরিবহন খাত, আমাদের বর্তমানে ক্যাম্পাসে পরিবহন খাতটা অনেক বেশি
কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটায় সরাসরি শিক্ষার্থীদের কমফোর্ট হয়, সেই জায়গায় যেভাবে কাজ করা প্রয়োজন আমার মনে হয় সরাসরি আমরা সেই জায়গায় করবো, সেটা যদি প্রথম 100 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা, এরপর বাকি দিকগুলো অবশ্যই প্রায়োরিটি পাবে। আপনি শিক্ষার্থীদের মৌলিক যে সমস্যার কথা আমি জানতে চেয়েছিলাম, সেখানে বললেন যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যেটি আসলে শিক্ষার্থীরা উপভোগ করতে পারছে। জি, স্বায়ত্তশাসনটা ওই জায়গায় আসে। স্বায়ত্তশাসনটা যখন একাডেমিক জায়গাতে আসলে মেইন ইমপ্লিমেন্টেশনটা হয়। স্বায়ত্তশাসনটা একজন শিক্ষক যখন এই স্বায়ত্তশাসনের জায়গাটা নিজেদেরকে বেনিফিটেড করেন, একটু পলিটিক্যালি যখন একটু এঙ্গেজ থাকেন, তখন সবার আগে শিক্ষার্থীদের স্বার্থটা নষ্ট হয়, সেই স্বার্থটা নষ্ট হয় জায়গাটা একাডেমিক দিকেই। যে একাডেমিক বায়াসনেস বেড়ে যায়, কারোর প্রতি অধিক সন্তুষ্ট থাকা, কারোর প্রতি একটু বিশেষভাবে অসন্তুষ্ট থাকা, এই জায়গাগুলো দূর হয়ে গেলে আমার মনে হয় বাকি দিকগুলো, স্বায়ত্তশাসনের জায়গাগুলো আরও বেশি কমে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যকার যেই পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা অনেক বেশি ডেভেলপ হবে। আচ্ছা আচ্ছা, যারা সাধারণত জাকসুতে নির্বাচিত হয় সবাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে চলে আসে, কিন্তু আপনি কথার মধ্যে বারবার একাডেমিক ফিল্ড, একাডেমি এরিয়া কিংবা একাডেমিয়া নিয়ে কথা বলছেন। আপনি পরবর্তী জীবনে, প্রফেশনাল লাইফে আপনি কি একাডেমিয়াতে থাকবেন নাকি পলিটিক্সের সাথে সময় দেবেন? আমার এখনও ব্যক্তিগত প্ল্যান আমার একাডেমিক দিকে। আমার থিসিস চলমান, আমার থিসিসের সেক্টরটা এআই বেসড কমিউনিকেশন, ওই দিকে আমার বেশি ফোকাস। তো আমার মনে হয় আমি যে শিক্ষার্থীদের জন্য যেই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে আমি সবসময় যেহেতু কনসার্ন ছিলাম, আমার মনে হয় আমার এই জায়গাটায় অনেক বেশি কন্ট্রিবিউশন রাখার জায়গা রয়েছে এবং এই জায়গাতে আমি নিজেকে এগিয়ে নিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি আপনার কাছ থেকে ছোট্ট একটা স্মৃতিচারণ শুনতে চাই, যেই স্মৃতি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি, বা একটি মাত্র স্মৃতি জানতে চাইলে আপনি যে স্মৃতিটি রোমন্থন করবেন আমাদেরকে একটু শোনাবেন? এই ক্যাম্পাসের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি সম্ভবত আমার প্রথম বর্ষেই নতুন এসে যে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটাই আমার কাছে মনে হয় আমার স্মৃতিতে এখনও সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে থাকে। কারণ প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ফ্রেশার হয়ে যেই ভিতটা পায় আর কি, সেই ভিতটা আসলে তার বাকি সময়টাতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তো আমার মনে হয় আমার ওই প্রথম বর্ষের উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সে আন্দোলনে আসলে যাদেরকে পাশে পেয়েছিলাম, যাদের আসলে ফিলোসফিগুলো জানার চেষ্টা হয়েছে, ওটা কি ফারজানা ম্যাডামের? জি, উপাচার্য ফারজানা দুর্নীতি বিরোধী। সেই জায়গাগুলো আসলে ছোট ছোট ব্যাপার হলো, এই ছোট ছোট ব্যাপারগুলো আমার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছে যে জিনিসটা আমার সাহসকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া, কিংবা সবার জন্য আসলে ভালো কাজগুলো কিভাবে করা যায়, সবার অধিকার আদায়গুলো কোন অ্যাঙ্গেল থেকে করা যায়, সেই জায়গাগুলো অনেক বেশি আমাকে ইনপুট দিয়েছে বলে মনে করি। সেই জায়গা থেকে আমার মনে হয় ওই ঘটনার প্রবাহ কিংবা উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের জায়গাটা আমার অনেক বেশি, স্মৃতিগুলো অনেক বেশি সামনে আসে। আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি যে সেখানে স্টুডেন্ট পলিটিক্সটা অনেকাংশেই আমাদের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পারপাস সার্ভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চরিত্রটা কেমন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি সচেতন। আমার কাছে মনে হয় এই জায়গায় রাজনৈতিক আধিপত্য কায়েম করার চর্চার জায়গাটা নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, কিন্তু যে কোনো রাজনৈতিক দল চাইলেই সেখানে তার কোনো রাজনৈতিক মতাদর্শ চাপাতে পারে না এই শিক্ষার্থীদের সচেতনতার জন্য। সে জায়গা থেকে এই দীর্ঘ সময়ে ছাত্রলীগ যা করেছে, ছাত্রলীগ এই ক্যাম্পাসে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, হলের এনভায়রনমেন্টগুলোকে অনেক বিষিয়ে তুলেছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিক নির্যাতন কিংবা হলে গেস্ট রুমে সরাসরি শারীরিক নির্যাতন, এই নির্যাতন করার কারণে তাদের যে পড়াশোনামুখী যেই যাওয়ার কথা, পড়াশোনামুখী যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সে জায়গা থেকে এই ক্যাম্পাসে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আমার মনে হয় ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং একই সাথে প্রশাসনিক, এই দুই জায়গা থেকে অনেক বেশি মুক্ত রাখা উচিত। যে হলগুলোতে কোনোভাবেই রাজনৈতিক আধিপত্য থাকা যাবে না, কোনোভাবেই রাজনৈতিক নেতার মদতপুষ্ট হওয়ার জন্য, রাজনৈতিক নেতার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য তাকে আসলে যে জোর জবরদস্তি করা হবে না। সে জায়গাগুলো যদি এখানে থাকে, গেস্টরুম গণরুম কালচার যদি কেউ ফিরিয়ে আনার চেষ্টাও যাতে ভুলে না করে, সেই জায়গাগুলো যদি আমাদের এখানে এনশিওর করা যায়, আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বেশি এগিয়ে যেতে পারবে এই রাজনীতি মুক্ত হয়ে। ওকে, বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমি যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আপনি কোথায় রাখবেন? র্যাঙ্কিংয়ে তো আমার রাখার বিষয় না। র্যাঙ্কিংয়ে অবশ্যই কি মনে হয়? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে থাকবে, কিন্তু আমাদের আরও যাওয়ার জায়গা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাখবো অবশ্যই। আমাদের যেহেতু আমরা যদিও গবেষণামুখী একটা বিশ্ববিদ্যালয় হলো, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো আপনাদের এটাকে সাংঘর্ষিক করার সুযোগ নেই আসলে। এটা স্বাভাবিকভাবেই আমি রাখবো, কারণ আমার গবেষণার যে জায়গাটা, গবেষণা খাতের জায়গাটা যদি উন্নতি করার সুযোগ থাকে, আমার মনে হয় দেশের সেরা বিশ্ববিদ্যালয় হওয়ার যত উপাদান দরকার সকল উপাদান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে। জি জনাব মাঝহার, আপনাকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে আপনাদের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রতিও অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। আপনারা বিজয়ী হয়ে আসুন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, যেগুলো আপনারা হয়তো ইতিমধ্যে বলেছেন, সেই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে একটি নিরাপদ, একটি সমৃদ্ধ, একটি একাডেমিক ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস আপনারা উপহার দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনি সময় দিয়েছেন, আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছেন সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী জনাব মাজহারুল ইসলাম ফাহিমের কাছ থেকে তিনি তার জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কি কি পরিকল্পনা করেছেন এবং কিভাবে আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই গ্রিনারিকে কাজে লাগিয়ে একটি সবুজ, একটি সতেজ এবং একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের জন্য তার কী কী কর্মসূচি, তার কী কী পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি বলেছেন, এবং একটি একাডেমিক, একটি গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিণত করবার জন্য তার পরিকল্পনাগুলোর কথাও তিনি বলেছেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।